আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে একটা তোলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। তোলকালাম পরিস্থিতি কোন দিক থেকে? একই দিনে কিছু একটা রহস্য কোথাও না কোথাও গন্ধ পাওয়া যায় কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। ঠিক একই দিন 2 জুন 2026-এ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, তিনি তার দেশের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কাকে দিয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন তার সব আমি জানি। ওসমান হাদির হত্যার পেছনে কারা দায়ী, কারা যুক্ত, সবকিছু জানি। এবং তার চেয়ে সিরিয়াস কথা হলো যে তিনি বলছেন যে হাদি হত্যার পরে অভিযুক্ত 2 খুনি যারা, তারা সীমান্ত পার হয়ে মেঘালয়ে গিয়েছিল, মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে গেছে এবং পুলিশের হাতে তখনই ধরা পড়ে। এবং সেই খবরটা যেন প্রকাশ করা না হয় সেই জন্য অমিত শাহ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছিলেন এগুলো গোপন রাখার জন্য। কতটা গুরুতর অভিযোগ বলার অপেক্ষা রাখে না। এই খবর যে তোলপাড় করবে বাংলাদেশে, নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না এবং তোলপাড় করেছে। এই যারা হাদি হত্যার পরে নানানভাবে তৎপর, ইনকিলাব মঞ্চের বর্তমান সদস্য সচিব, সে বলছে পর্যন্ত যে ওসমান হাদির খুনে ভারত জড়িত, মমতা কি ও কাকে লুকাচ্ছেন, কার নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হবে, এর উত্তর স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত, এই প্রশ্নে ছাড় নেই। আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ। মমতা এই কথাও বলেছেন যে হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে। এবং তিনি এই মুহূর্তে 2 দেশের, বাংলাদেশকে তিনি ভালোবাসেন, তার মুখের কথা অনুযায়ী তিনি ভালোবাসেন, সেই জন্য তিনি এই নামটা প্রকাশ করছেন না। তাহলে কত ভয়াবহ জায়গায় মমতা আলোড়ন করার চেষ্টা করছে। যদিও মমতার নির্বাচনে পরাজয়, মারাত্মক ভরাডুবির পর তার এই বক্তব্য ঠিক কনফিডেন্ট দিতে পারছে না সবাইকে, যে তিনি কি আবোল তাবোল বলছেন। হাদি হত্যার সঙ্গে জড়িত যারা, তারা কলকাতায় ধরা পড়া এবং তাদেরকে আবার কেন্দ্রীয় জায়গায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। এর সাথে কি কোনো যোগসূত্র আছে কোনো কিছুর? ওই 2 জন যারা কলকাতায় পশ্চিমবঙ্গে ধরা পড়েছিল, তাদের কাছে কি এমন কোনো তথ্য আছে যে তারা যদি মুখ খুলে ফেলে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে? এই হাদি হত্যার কারণে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বক্তব্য, এটা আমলে নেওয়া যায় কিনা? বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি বলছেন ভারত বিরোধী বক্তব্য তো বাংলাদেশে এখন সবাই দেয়, সরকার, বিরোধী দল, জামাত, এনসিপি দেয়, কিন্তু ওসমান হাদি কেন টার্গেট হবে? এর থেকে বড় বড় ভারত বিরোধী কট্টর রাজনীতিবিদ তো আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, সেই কথা যদি ধরে নেওয়া হয় যে ভারত সরকার কোনোভাবে এই হত্যাকাণ্ডে জড়িত, তাহলে প্রশ্ন উঠতেই পারে যে ওসমান হাদি ছিল তীব্র ভারত বিরোধী একজন বক্তা। ভেতরে অন্তরে কি ছিল তা তো আমরা জানি না। তো সেই জায়গা থেকে ওসমান হাদি কি ভারত বিরোধী হওয়ার কারণে ভারত সরকার তাকে শেষ করবে, এইটা সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এড়িয়ে দিচ্ছেন। ঠিক এই সময় একই দিনে আমি বলছি যে মমতা 2 জুন যখন এই কথা বললেন, ঠিক একই দিনে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, সে একদম বোম ফাটিয়ে দিয়েছে। মানে আরো মমতার চেয়ে আরো 1 ডিগ্রি উপরে গিয়ে তোলপাড় করা পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিয়ে, ওসমান হাদির বড় ভাই, তাকে অনেকেই বলেন যে পুরস্কৃত করার জন্য লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে 2nd সেক্রেটারির পদ দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এমন অভিযোগও উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার, তারা কি ওসমান হাদির হত্যাকারীরা ধরা পড়ুক সেটা চেয়েছিল। অভিযোগ আছে এরকম যে ওই যে 2 শুটার ফয়সাল এবং আলমগীর, তাদেরকে বর্ডার পার করার জন্য যে সময়টা, সেই সময়টা বাংলাদেশের ইউনূস সরকারই বের করে দিয়েছিল। সেই সময়ের মধ্যে পুলিশ যথাযথ, বা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তৎপর হলে তাদেরকে ধরে ফেলা সম্ভব ছিল, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পরেও তাদেরকে সীমান্ত পার হয়ে যেতে দেওয়া হয়। এবং এমনও অভিযোগ উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও জানতো যে ওসমান হাদি খুনিরা তাৎক্ষণিকভাবে ভারতে ধরা পড়ে গেছে, এবং বাংলাদেশের সে অন্তর্বর্তী সরকারও চায় নাই যে ওসমান হাদি হত্যার
এই হত্যাকারী যে ধরা পড়েছে সেই খবর প্রকাশ হোক এবং তাদের মুখ দিয়ে কোনো সত্য বের হোক। সেই সময়ে এসে যখন ওসমান হাদির ভাই এর আগেই তিনি হুমকি দিয়ে রেখেছেন যে তিনি এমন কিছু তথ্য দিবেন, এমন কিছু তথ্য জানেন, প্রকাশ করতে চান যে সেটা প্রকাশ করলে ইনকিলাব মঞ্চের অনেকের মুখে চুনকালি পড়ে যাবে। তারপর বেশ কয়েকদিন ওয়েট করলেন। ওয়েট করার পরে তার ফেসবুক পোস্টে ওসমান হাদির বড় ভাই দাবি করছে, তিনি দুইটা পোস্ট দিয়েছেন। প্রথম পোস্টে ওমর হাদি লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। এরপরে আরো সাংঘাতিক রকম কথা বলেছে ওসমান হাদির ভাই, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যা যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তার মানে বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা একজন ব্যক্তি, সে জানে যে কারা হাদিকে হত্যা করেছে এবং তাদের দ্বারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও হুমকির মুখে। বাংলাদেশের দায়িত্বশীল একটা সরকারি পদে থেকে একজন লোক এই পোস্ট দিচ্ছে। হাদি হত্যার বিচার আপনি না করলে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাদির ভাই বলছে, আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন, হাদি হত্যার বিচার করুন। এরপর আরো সেন্সিটিভ জায়গায় হাত দিয়েছেন ওসমান হাদির ভাই। সবসময় ওসমান হাদি হত্যার পরে একটা অংশ তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে মির্জা আব্বাস এই ঘটনা ঘটেছে। হাদি যেহেতু ঢাকা ৮ মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে চেয়েছিল, সেই জন্য ঝাঁপিয়ে পড়েছিল যে মির্জা আব্বাস লোকজন বা মির্জা আব্বাস করিয়েছে হাদিকে হত্যা। সেই জায়গা থেকে আলোচনা হয়েছিল যে কার কার লাভ যদি এমন ধরা হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, এই তিনটা অংশের মধ্যে যদি হাদির হত্যাকাণ্ড ঘটায় তাহলে কার লাভ বেশি। এর পরপরই হাদি হত্যার বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময়ে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানেই বলা হয়েছে যে হাদি হত্যার বিচার হতে হবে, আর না হলে নির্বাচন হওয়া যাবে না, নির্বাচন বাতিল করতে হবে। এবং জামাতে ইসলামী তখন নির্বাচন চাইতো না, এমন আলোচনাও আছে। সেই প্রেক্ষাপটে দ্বিতীয় পোস্টটিতে ওসমান হাদির ভাই লিখছেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন ব্যক্তিগত সহকারী পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। হাদি যেন ঢাকা ৮-এ নির্বাচন না করে সেজন্য হাদির পরিবারকে প্রেসার দেওয়া হয়েছে। যেখানে হাদি হত্যার পরে সেখানে নির্বাচন করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, এবার আসছে আলোচনায় পত্রপত্রিকার খবরে যেটা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে কর্মরত চুক্তিভিত্তিক রয়েছেন ওমর বিন হাদি, মানে হাদির ভাই। তিনি সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের পোস্ট দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন তিনি বিধিমালা লঙ্ঘন করেছেন, কেউ বলছেন সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা তিনি মানেননি। ফলে দেখার বিষয়, আমরা দুটি দিকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। একটা দিক হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে ইঙ্গিত করে অভিযোগ, এবং সরাসরি তিনি অমিত শাহের নাম বলেছেন যে অমিত শাহ তাকে ফোন করে হাদির হত্যাকারীদের, অভিযুক্তদের যে ধরা হয়েছে সেটা গোপন রাখতে বলেছে। অমিত শাহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাতের একজন এপিএস এর নাম যেটা হাদির ভাই বললেন, সেদিক থেকে জামাতের প্রতিক্রিয়া কি। এই বিষয়গুলো খুবই একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং হাদি হত্যা নিয়ে চারদিকে কথা হচ্ছে, বাট বাংলাদেশের তদন্তের কিন্তু তেমন কোনো আলোর মুখ নাই। বাংলাদেশের টাস্কফোর্স তেমন উত্তর দিচ্ছে না, কাজ করছে না। বাংলাদেশে এর বিচার প্রক্রিয়া নিয়ে নানান রকম হতাশা তৈরি হয়েছে। হাদি হত্যার জন্য তাকে ইনকিলাব মঞ্চ সময় বেঁধে দিয়েছিল, সেসব অতিক্রান্ত হয়েছে। অনেকে বলছেন যে এটা কি শেষ পর্যন্ত ভিন্ন কোনো দিকে মোড় নেয় কিনা, এবং শেষ পর্যন্ত সাগররণী হত্যাকাণ্ডের মতো এটা একেবারে ধোঁয়াশার বাইরেই থেকেছে। কিন্তু যদি জাতীয় আন্তর্জাতিক অঙ্গনের খেলা হয়ে থাকে তাহলে এর ভিতরে খুব গূঢ় রাজনীতি জড়িত আছে। ভালো থাকবেন, সুস্থ। গতকাল ধর্মতলার মঞ্চ থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিহিংসা, ক্ষোভ এবং লালসা তৃপ্তি না হওয়ার জন্য
এমন একটি কথা বলেছেন যে কথাটি বাংলাদেশে একটা উত্তাল অবস্থা করে দিয়েছে। আমাদের কাগজে সেরকম বিশেষ জায়গা পাইনি, আমি তো শুনিও নি, মানে ওনার বক্তৃতা আজকাল আমি শুনি না। ভাঁটের কথা কি শুনবো, আমার কানে আসেনি, কিন্তু বাংলাদেশের কাগজে পুরো ভরে গেছে, তাদের ফটোকার্ড, তাদের লেখা, তাদের সমস্ত ভরে গেছে যে হাদি হত্যার পেছনে নাকি ভারতের চক্রান্ত আছে, অমিত শাহের চক্রান্ত। এবং মমতা ব্যানার্জি নাকি হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশের কাগজে যেটা বেরিয়েছে যে আমি যদি মুখ খুলে দিই তাহলে বাংলাদেশ ওলট পালট হয়ে যাবে। তার মানে আপনি কি জানতেন বাংলাদেশে এই যে কাণ্ডটা হবে, এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, আপনি কি জানতেন? তাহলে কি আপনি এর পেছনে মদতদাতা ছিলেন? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। আমি যে দীর্ঘদিন ধরে বলে আসছি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিয়ে আপনি পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে আপনার কথা তো প্রতিষ্ঠিত হয়ে গেল। ভারত যে এরকম কাজ করে না আমি তা কখনোই বলবো না। আমাদের দেশের শত্রু, আমি সবসময় বলি, সে হরাইজন্টালি থাকবে না, সে ভার্টিক্যালি থাকবে। পৃথিবীর যে প্রান্তে যেখানেই থাক, তাকে মানে এই স্বাভাবিক মৃত্যু তার তো কখনোই হবে না। কিন্তু দেশকে বিপদে ফেলে, ক্ষমতার জন্য দেশকে বিপদে ফেলে, আপনি একসময় একটা প্রদেশের শাসক ছিলেন এবং দীর্ঘ 15 বছর আপনি শাসন করেছেন, দেশকে পিছনে ফেলে মানে বাদ দিয়ে আপনি এমন একটা মন্তব্য করলেন কি করে, যে মন্তব্যটার জন্য আপনাকেও ফাঁসতে হবে, কারণ আপনাকে এটা প্রমাণ করতে হবে। যদি ভারত এই কাজ করে থাকে তার ফুটপ্রিন্ট থাকবে না। আমি সবসময় বলি যে কোনো একটা কাজ করলে তাহলে 80% ফুটপ্রিন্ট মেটানোর জন্য হয় আর 20% কাজটার জন্য হয়। কিন্তু হাদি হত্যার ষড়যন্ত্রকারীরা ধরা পড়ে গেছে, খুনিরা ধরা পড়ে গেছে, তারা স্বীকারও করেছে। তাহলে আপনি বলুন, এই যে খুনি যারা আছে তাদেরকে কি আপনি ভাড়া করেছিলেন? এ নিয়ে বিপ্লব পাল খুব সুন্দর একটি লেখা লিখেছেন, আমি আপনাদের পড়ে শোনাই। সাহিত্যে আমরা প্রায়শই দেখি ক্ষমতাচ্যুত, দিশেহারা এবং মানসিক সংকটে অস্তিত্বে ভোগা কোনো চরিত্র হঠাৎ প্রকাশ্যে জনসমক্ষে এমন প্রলাপ উচ্চারণ করে বসে, যা চারপাশে গোটা সমাজ ও রাষ্ট্রের কাঠামোকে এক লহময় ধ্বংসের কিনারায় দাঁড় করিয়ে দেয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর জনসভায় মঞ্চ থেকে ঠিক সেই কাজটি করলেন। ক্ষমতা হারানোর পর এককালের প্রতাপশালী শাসকের মনস্তত্ত্বে যে কি ভয়ঙ্কর শূন্যতা, আত্মঘাতী জেদ জন্ম দেয়, আজ তার দেশ স্তম্ভিত হয়ে দেখল। তিনি কেবল একটি রাজনৈতিক ভাষণ দিলেন না, এমন একটি চরম গোপনীয় তথ্য জনগণের উদ্দেশ্যে শুনে দিলেন, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতকে এক তীব্র অস্বস্তি এবং লজ্জার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি যে নাম এবং ঘটনার কথা উল্লেখ করলেন তা কোনো রাষ্ট্রের অতি গোপনীয় দলিলের অংশ। ওপার বাংলার জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু এবং তৎপরবর্তী গ্রেপ্তার প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাকে দেওয়া গোপনীয়তার নির্দেশ, মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাকে দেওয়া গোপনীয়তার নির্দেশ, এই স্পর্শকাতর বিষয়গুলো তিনি প্রকাশ্যে জনসভায় আছড়ে ফেললেন। একেবারের জন্য ভাবলেন না যে এই কথাটি আন্তর্জাতিক মহলে ভারতকে কতটা কাঠগড়া দাঁড় করানো হলো। একজন সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একসময় সংবিধানের রক্ষক ছিলেন, রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ নিয়েছিলেন, তিনি আজ স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সেই পবিত্রতম চুক্তিটিকে জনসমক্ষে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন তাকে গোপন বিষয়টি রাখতে বলেছিলেন,
জেনে রাখতে বলেছেন তার নেপথ্যে ছিল প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন উত্তাল পরিস্থিতির সাথে ভারতের সম্পর্কের এক সূক্ষ্ম ভঙ্গুর টানাপোড়েন। আর যে তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে এই গুপ্ত হত্যার পেছনে রাষ্ট্রযন্ত্রের হাত ছিল, তবে কি তিনি নিজে সেই দীর্ঘকাল ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে বিচরণ করেছেন? তিনি জানেন না যে রাষ্ট্র কিভাবে কাজ করে? রাষ্ট্র কোনো দয়ালু সাধুর আশ্রম নয়। রাষ্ট্র এক শীতল, নির্মম, ক্ষমাহীন যন্ত্র। নিজের অস্তিত্ব রক্ষা এবং ভূ রাজনৈতিক স্বার্থের জন্য অন্য দেশের মাটিতে শত্রু নিকেশ করাই তো ইতিহাসের পাতায় ঘোষিত এক নীতি, এক অন্ধকার কিন্তু সার্বজনীন ব্যাকরণ। অ্যাসাসিনেশন বা গুপ্ত হত্যা রাষ্ট্রের এক অমোঘ অস্ত্র। পৃথিবীর কোনো রাষ্ট্রই এই নিষ্ঠুরতার নিয়মের ব্যতিক্রম নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও এই নির্মম সত্যটি জানেন, অথচ আজ কেবল নিজের হারানো জমি ফিরে পাওয়ার জন্য উন্মাদের নেশায় তিনি রাষ্ট্রযন্ত্রের পেছনেই ছুরি বসালেন। কিসের তাড়নায় তিনি আজ এই কাজ করলেন? ক্ষমতায় পাগল হয়ে, অন্তর্দ্বন্দ্বে ভুগে, অনেক সময় আত্মধ্বংস পথ বেছে নেয়। আমরা সেটাই দেখতে পাচ্ছি মনস্তাত্ত্বিক পতনের মধ্যে দিয়ে। সিংহাসনচ্যুত হওয়ার পর যে শূন্যতা এবং রাজনৈতিক অস্তিত্বের সংকট তাকে গ্রাস করেছে, তা মুক্তি পেতেই এই মুড়িয়ে আস্ফলন। সিপিএম একদিকে মুখ ঘুরিয়ে থাকায় সংখ্যালঘু ভোট ব্যাংককে, বিশেষত মৌলবাদী অংশকে যে কোনো মূল্যে নিজের কাছে টানা রাখার জন্য এক নির্লজ্জ স্নায়বিক প্রচেষ্টার ত্রুটি। সস্তা তোষণনীতি এবং উড়িয়া ভোট রাজনীতির কাছে তিনি আজ দেশের অখণ্ডতা, গোপনীয়তা এবং আন্তর্জাতিক সম্মানকে অবলীলায় জলাঞ্জলি দিলেন। তিনি কবে অনুধাবন করবেন যে ক্রমাগত তোষণনীতি এবং কট্টরপন্থীদের প্রতি অন্ধ পক্ষপাতিত্ব তার চরম পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে? বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যে আক্ষেপ করেছিলেন আজকের এই ঘটনার পর, তা অমোঘ সত্য হিসেবে প্রতিফলিত হচ্ছে। বাংলার কোনো দায়িত্বশীল বিরোধী পরিষদ নেই। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে স্রেফ ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তা, কূটনৈতিক মর্যাদাকে বিদেশি শক্তির সামনে নিলামে তুলে দেয়, তখন তা নিয়ে আর কি বলা যায়? এই হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, এবং বিপ্লব পাল খুব সুন্দর এটা লিখেছেন। ফলে আমি এটা না করে না লিখে আমি পড়ে পারলাম না। এখন আমি যেটা বললাম, যদিও অমিত শাহ গোপন ব্যাপারটি বলে থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সংলগ্ন রাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে যদি বিষয়টি জানিয়ে রেখে থাকেন, তাহলে এই গোপন রাষ্ট্রীয় বিষয়টি তার কি প্রকাশ করা উচিত ছিল? এর প্রতিক্রিয়া, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এইরকম বক্তব্যের প্রতিক্রিয়া পার্শ্ববর্তী রাষ্ট্রে কি ঘটতে পারে তিনি কি আন্দাজ করেছেন? তিনি কি মনে করেছেন এতে বিজেপি পড়ে যাবে, সরকার পড়ে যাবে? সরকার এরকম বহু কাজ করে। পাকিস্তানে আননোন গানম্যান ঘুরে বেড়ায়, ভারত করে কিনা আমি বলতে পারবো না, কিন্তু প্রচুর আননোন গানম্যান ঘুরে বেড়ায়। মোসাদকে দেখুন, সারা পৃথিবী ঘুরে তার শত্রুকে মেরে বেড়াচ্ছে, আটকাতে পারছেন? সিআইএ সারা পৃথিবী ঘুরে তারা সমস্ত ওলট পালট করে দিচ্ছে, আটকাতে পারছেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি ভারতবর্ষকে আটকাবেন? আপনার পতন হয়ে গেছে এবং সেটা মানে গভীর খাদের মধ্যে যে পড়তে যাচ্ছে, সেটা আরো ত্বরান্বিত হলো। আমি তো বলেইছিলাম আপনার দপ্তরে লাল বাতি জ্বলবে। আপনি যে কাজটি করলেন, আপনি সর্বনাশের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। আমি একবার আমার এমপ্লয়ারকে বলেছিলাম যে যেদিকে খাদ পাহাড়ের, আপনি সেদিকে কেন হাঁটছেন? অহেতুক ইনভেস্টমেন্ট করার ব্যাপারে তাকে বলেছিলাম। তিনি আমার কথা শোনেননি, তিনি খাদে পড়েই মারা গেছেন। তো আজকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে সস্তা রাজনীতি এবং বিনো জল ঘরে ঢোকাতে গিয়ে আপনি রাষ্ট্রের বুকে বা পিঠে, যদি এটা সত্য হয় আপনি যা বলেছেন,
তা অমার্জনীয় অপরাধ। এর জন্য আপনাকে কঠিনতম শাস্তি পেতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে এই ঘটনার পেছনে সরকারের হাত ছিল। সরকার তো কোনো লিখিত চিঠি আপনাকে দেয়নি। আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি অমিত শাহ আপনাকে বলেছিলেন। যদি বলে থাকেন তার কোনো গুরু উদ্দেশ্যে বলেছিলেন। এগুলো তো আর চিঠি লিখে হয় না। নিশ্চয়ই বৈঠকে ফাঁকে বলেছিলেন, অথবা একসময় টেলিফোন করে বলেছিলেন। সেটা আপনি হাটে হাড়ি ভাঙলেন। এটা যে রাষ্ট্রের মানে পক্ষে কতটা মানে শত্রুতা আপনি করলেন, এর জন্য বাংলার মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না। সামনে পুরসভা ইলেকশন আসছে, আপনার কি হাল হয় দেখবেন। 2029-এর কথা ছেড়ে দিন, একটাও সিট পাবেন না। আপনার দলই থাকবেন, আপনি জেলে থাকবেন, আপনার ভাইপো জেলে থাকবে। আপনার দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, অন্য দল হবে, ওই যা বলেছি কলাগাছ তৃণমূল হবে, আর আপনি জেলের প্রকোষ্ঠে আপনি দিন কাটাবেন। আপনার ভাগ্য আরও কিন্তু তাড়াতাড়ি কালো দিন নেমে আসছে। বাংলাদেশের হাদি হত্যায় ভারত জড়িত, অমিত শাহের নাম করে গতকাল ধর্ণা মঞ্চ থেকে একথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই আলোচনার বিষয়টি হচ্ছে এই যে গতকাল যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাটি কেন বললেন তিনি, এই কথাটার সত্যতা আছে কি না, এই সমস্ত বিষয় নিয়ে। আগেই বললাম, আপনারা জানেন যে গতকাল কলকাতায় মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে বসেছিলেন। তার ভ্রাতুষ্পুত্র তার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপরে তিনি সোনারপুরে যাওয়ার পরে তার উপরে কিছু ডিম ছোড়া হয়েছে, দু একটা জুতোও ছোড়া হয়েছে কিছু। এইসব নিয়ে তিনি আহত হয়েছেন, তাকে নাকি মেরে ফেলার প্ল্যান হয়েছিল। এই বিষয়টা নিয়ে তিনি ধর্নায় বসেছিলেন। কিন্তু ধর্নায় বসুন, ঠিক আছে, ধর্নায় বসার অধিকার তার আছে, তিনি ধর্নায় বসুন। কিন্তু এই ধর্না মঞ্চ থেকে তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এমনকি সবচেয়ে বড় কথা রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে এনে দিয়েছে। অভিযোগটা কি? দাবি করা হয়েছে বাংলাদেশে ওসমান হাদির যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডে ভারত জড়িত। এবং এই খবরটি বাংলাদেশ, ভারত, সর্বত্র বিভিন্ন পত্রপত্রিকা এই খবর উদ্ধৃত করেছে। তিনি শুধু ভারত জড়িত বলেই থামেননি, তিনি অমিত শাহের নাম করে বলেছেন, যখন পশ্চিমবঙ্গের সিআইডি বনগাঁ সীমান্তের কাছে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল, তখন নাকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে সেই খবর চেপে রাখতে বলেছিলেন তাকে। আর এই অভিযোগ করেছেন এমন এক ব্যক্তি যিনি নিজেই গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বক্তব্যের অর্থ কি? কেন বললেন? এটা কি সত্যি কোনো ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস করলেন তিনি, নাকি এটা নিছক রাজনৈতিক নাটক, নাকি তার থেকেও বড় কিছু, একটি নির্দিষ্ট ভোট ব্যাংক ও মানসিক পরিসরে নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা? প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এটা বড় অভিযোগ, খুব বড় অভিযোগ। এত বড় অভিযোগ প্রমাণ ছাড়া করা অত্যন্ত গুরুতর বিষয়। কারণ এখানে শুধু একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে না, এখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে বলা হচ্ছে তিনি নাকি একটি হত্যাকাণ্ডে জড়িত তথ্য চেপে রাখতে বলেছিলেন। যদি এই অভিযোগ মিথ্যে হয়,
তাহলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন, বিপজ্জনক এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু প্রশ্ন আরো ভয়ঙ্কর, ভয়াবহ। তাহলে এতদিন চুপ ছিলেন কেন আপনি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়? তখনই কেন বিষয়টিকে জনসমক্ষে আনলেন না? আর ভোটের আগে এই বিষয়টা ব্যবহার করলে তো আপনার ওই দুধেল গাই ভোট তো আপনার পক্ষেও যেত এবং বাংলাদেশ থেকেও তুমুল সমর্থন পেতেন। তদন্তকারী সংস্থা, আদালত বা সংবিধান সম্মত কোনো ফোরামের সামনেই বা বিষয়টি তুললেন না কেন? অর্থাৎ দুই অবস্থাতেই প্রশ্ন ওঠে, তীব্র প্রশ্ন। অভিযোগটি মিথ্যে হলে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আর সত্যি হলেও এটি এমন এক তথ্য যা বেশ কয়েক মাস গোপন রেখে এখন রাজনৈতিক মঞ্চে ছোড়া হচ্ছে, সেটাও নিজের দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ। কারণ রাষ্ট্র, তদন্ত, সীমান্ত, আন্তর্দেশীয় অপরাধ এসব কোনো ধর্ণা মঞ্চের বক্তব্যের বিষয় নয়, হতে পারে না। এগুলো প্রাতিষ্ঠানিকভাবে সামলানোর বিষয়। তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়ে এসে এই খবর ফাঁস করছেন, একটা মিথ্যে খবর এইভাবে বলছেন। সত্যি হলেও বলি, এই কথাগুলো বলছেন একটি ধর্ণা মঞ্চে, এটা তার মন্ত্রগুপ্তির শপথের ভঙ্গ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। একজন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সংবেদনশীল অপরাধ তদন্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন কল, সীমান্ত এলাকা গ্রেপ্তারি এসব প্রসঙ্গ জনসভা বা ধর্ণা মঞ্চে তুলে ধরেন, তখন তিনি শুধু রাজনৈতিক বার্তা দেন না, তিনি রাষ্ট্রীয় প্রক্রিয়ার ওপরেও প্রশ্ন তুলে দেন। এর ফলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? বার্তাটা যায় ভারতের তদন্ত, নিরাপত্তা, প্রশাসনিক স্তর সবকিছুই একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এই ধারণা যদি প্রমাণ ছাড়া ছড়ানো হয় তাহলে তা দেশের প্রতিষ্ঠানকে দুর্বল করে, মানুষের আস্থা নষ্ট করে, আর আন্তর্জাতিক স্তরেও ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। এখন আসি রাজনৈতিক উদ্দেশ্যের প্রশ্নে। কেন এই কথা বললেন মমতা ব্যানার্জি? কেন ধর্ণা মঞ্চ থেকে বলা হলো? এর উত্তর খুঁজতে গেলে পশ্চিমবঙ্গের রাজনীতির বাস্তবতা দেখতে হবে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এক ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছে। দিল্লি একদিকে, বাংলা আর একদিকে, কেন্দ্র একদিকে, রাজ্য আর একদিকে। আর এই বয়ানের মধ্যে বারবার এমন একটা ইমেজ তৈরি করার চেষ্টা হয় যেন রাজ্যের নেতৃত্ব দিল্লির চাপের সামনে নতি স্বীকার করে না, করেনি। এই বক্তব্য সেই পুরনো রাজনৈতিক স্ক্রিপ্টের সঙ্গেই মিলে যায়। বার্তাটা খুব সূক্ষ্মভাবে এমন তিনি দিতে চাইছেন, দেখুন, আমি দিল্লির কথাও শুনিনি, আমি আলাদা, আমি প্রতিবাদী, আমি আপনাদের পক্ষে, তাই আজকে এই কথাটা ফাঁস করে দিলাম। এই আপনাদের মধ্যে কারা আছে? আপনাদের বলতে কাদের উদ্দেশ্যে তিনি বলছেন? এখানে আসল রাজনৈতিক হিসাব। অনেকেই বলবেন এর লক্ষ্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটারদের একাংশ, যাদেরকে তিনি দুধেল গাই মনে করেন, তারা অনেকেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যত দিন যাচ্ছে তত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটা একটা। আর কারণ বাংলাদেশ, সীমান্ত, মুসলিম পরিচয়, কেন্দ্রীয় এজেন্সি এসব শব্দ একসঙ্গে ব্যবহার করলে নির্দিষ্ট এক মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়। সরাসরি কিছু না বলেও একটি বার্তা পাঠানো যায়, আমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আমি বিজেপির বিরুদ্ধে, আমি তোমাদের কথা বলছি। এটা সরাসরি সাম্প্রদায়িক ভাষণ নয়, কিন্তু রাজনৈতিক সংকেত হিসেবে সাম্প্রদায়িক ভাষণের থেকে আলাদা কিছু নয় এবং অত্যন্ত কার্যকর ভেবেই তিনি এই চালটা ছাড়লেন। বিশেষ করে যখন কোনো নেতৃত্ব মনে করে যে তার ঐতিহ্যগত সমর্থন ভিত্তি
নড়বড়ে হয়ে যাচ্ছে, তখন সেই নড়বড়ে সমর্থন ভিত্তিকে আরো শক্ত করার জন্য তিনি এসব কথা বলেন। আরও একটি স্তর আছে, এই ধরনের বক্তব্য সীমান্তের ওপারেও খুব মন দিয়ে শোনা হয়, দেখা হয়, বিচার করা হয়। বাংলাদেশে যারা ভারতের ভূমিকা নিয়ে আগে থেকেই সন্দিহান বা ভারত বিরোধী বয়ান ছড়াতে আগ্রহী, তারা এমন মন্তব্যকে লুফে নিয়ে হাতিয়ার বানাবে। তারা বলবে এবং বলতে শুরু করেছে যে দেখুন, ভারতের ভেতরের এক বড় নেতাই তো বলছেন এই কথা। তিনি কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অর্থাৎ দেশের ভেতরের রাজনৈতিক ঝগড়া সীমান্ত পারের প্রচারের খাদ্য হয়ে যায়। সেটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক প্রোপাগান্ডার উপাদানে পরিণত হচ্ছে। আর তাই কেউ যদি বলেন এই বক্তব্যের মধ্যে বাংলাদেশের কিছু ভারত সন্দেহী বা কট্টর মহলে একটা নরম বার্তা পাঠানোর চেষ্টা হচ্ছে, বার্তাটা কি? বার্তাটা হলো, দেখলে তো ভারত তোমাদের কত বড় শত্রু, সুতরাং ভারতের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে লাগো, বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে লাগো। এবং সেই সন্দেহ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, এটাও ঠিক। এমন উদ্দেশ্য ছিল, এর প্রমাণ যদি কেউ চান প্রমাণ দেওয়া যাবে না, কারণ সব কথার প্রমাণ তো লিখিতভাবে দেওয়া যায় না। কিন্তু রাজনীতিতে ইন্টেনশন অনেক সময় সরাসরি বলা হয় না, সেটা বোঝা যায় বক্তব্যের সময়, প্রেক্ষাপট, শব্দচয়ন এবং কাদের উদ্দেশ্যে সম্ভাব্য শ্রোতাদের বিশ্লেষণ থেকে। আর সেই বিশ্লেষণে এই বক্তব্য নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, হিসেব করে দেয়া একটি রাজনৈতিক সিগন্যাল। এবং এখানেই সবচেয়ে বড় আপত্তি, একটি আঞ্চলিক রাজনৈতিক লাভের জন্য যদি কেউ এমন কথা বলেন যার ফলে ভারতের স্বরাষ্ট্র ব্যবস্থা, সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সব কিছু নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে সেটাকে কেবল রাজনৈতিক বক্তব্য বলে হালকা করে দেখা যায় না। সমালোচকরা একে জাতীয় স্বার্থ বিরোধী, দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক বলতেই পারেন। এবং এটাও বলতে পারেন কিনা সেটা ভেবে দেখতে হবে যে নির্বাচনে পরাজিত হওয়ার পর তার দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা দেখার পর তার মাথায় আর সুস্থতা কিছু নেই। সুস্থতা বলে জিনিসটাই নেই মাথার, তিনি পাগলি হয়ে যাচ্ছে। কারণ রাজনৈতিক লড়াইয়েরও তো একটা সীমা থাকে। কেন্দ্রের বিরুদ্ধে লড়ুন, বিজেপির বিরুদ্ধে লড়ুন, অমিত শাহকে রাজনৈতিকভাবে আক্রমণ করুন, সেটা গণতন্ত্রের স্বাভাবিক। কিন্তু এমন অভিযোগ তুলবেন যা সরাসরি ভারতকে একটি আন্তঃসীমান্ত হত্যাকাণ্ডে জড়িত আছে দেখায়, তাহলে তার প্রভাব অনেক গভীর এবং সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং যারা এইভাবে কথা বলে, তা সে প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, 15 বছরের মুখ্যমন্ত্রী হন, আর তিনি একজন নারী হন, তাকে বলতেই হবে তিনি একজন পাগলি, এবং পাগলি শুধু নয়, জ্ঞান পাপী, এবং তিনি বিদেশি শক্তির হাতে খেলছেন। এখানে আরও একটি অসঙ্গতি আছে। যদি সত্যি এমন ফোন এসে থাকে, তাহলে সেটা তো নিজেই অপরাধ বা অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ। সেক্ষেত্রে একজন দায়িত্বশীল, তা সে অমিত শাহ, সে প্রভাব খাটাতে যদি যান, তাহলে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাজ ছিল সেই ফোনটাকে নথিভুক্ত করা, কেন্দ্রকে লিখিতভাবে জানানো আপনি এমন কথা বললেন, কেন ফোন দিয়েছেন, অন্তত কেন না বলেও এটা বলা যায় আপনি ফোনে এইটা জানিয়েছেন, আমরা দেখে নেব বিষয়টা। কিংবা তিনি আইনি পদক্ষেপ নিতে পারতেন, অন্তত প্রশাসনিকভাবে একটা রেকর্ড তো রাখতে পারতেন। কিন্তু তা না করে এতদিন পর, কয়েক মাস পর রাজনৈতিক সংকটে পড়েছেন যখন, তখন জনগণের আবেগ উত্তপ্ত করবার ইচ্ছায়, সেই চেষ্টায় এই কথা বললে স্বাভাবিকভাবেই মানুষ ভাববে এটা কি সত্যি তথ্য, নাকি এটা একটি নির্বাচিত সময়ে ব্যবহৃত একটি রাজনৈতিক মিথ্যা। সবশেষে কথাটা খুব সরল,
এই বিতর্কে দুইটি সম্ভাবনা আছে। এক, অভিযোগটি ভিত্তিহীন, তাহলেও এটা ভয়ঙ্কর রাজনৈতিক অপপ্রচার। আর দুই, অভিযোগে যদি সত্যতাও থাকে তাহলে এতদিন বিষয়টি চেপে রেখে এখন রাজনৈতিক মঞ্চে তোলা সেটাও সমানভাবে অন্যায়, প্রশ্নবিদ্ধ। দুই দিক থেকেই বক্তব্যদাতার রাজনৈতিক সততা, প্রশাসনিক দায়িত্ববোধ এবং সাংবিধানিক আচরণ সব কিছু নিয়ে প্রশ্ন উঠবে। মনে রাখবেন, তিনি গিয়ে ওই নবান্নে এমনিতে গিয়ে বসেননি, তার আগে সংবিধানের নামে শপথ করেছেন, মন্ত্রগুপ্তির শপথ, দায়িত্ববোধের শপথ। ভারতের রাজনীতিতে মতভেদ থাকবে, সংঘাত থাকবে, তীব্র ভাষাও থাকবে, কিন্তু রাজনৈতিক লড়াই আর রাষ্ট্রীয় দায়িত্ব, এই দুইয়ের সীমারেখা যদি কেউ মুছে দিতে শুরু করেন, তখন ক্ষতি শুধু একটি দলের হয় না, ক্ষতি হয় দেশের। আর তাই এই বক্তব্যকে শুধু আর একটা রাজনৈতিক বক্তব্য বলে হালকা ভেবে উড়িয়ে দিলে ভুল হবে, পাপ করা হবে। এটা আসলে দেখিয়ে দিল ক্ষমতা টিকিয়ে রাখা বা সমর্থন ধরে রাখার তাগিদে মমতা ব্যানার্জির মতো এক নেত্রী কত নিচে নামতে পারেন, কত নিচে। সেই পথ যদি দেশের বিরুদ্ধে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজনের বীজ বপন করে, তাহলে জনগণের উচিত এর জন্য চরম ভাষায় তার নিন্দা করা। মমতা ব্যানার্জি ফাঁকা মাঠে এমনিতে খেলছেন না। গত 15 বছর ধরে তিনি দালালি করে এসছেন বিদেশি শক্তির। পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করা, বাংলাদেশের সাথে জুড়ে দেওয়ার একটা প্ল্যান, পরিকল্পনা, সেইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। ধিক মমতা, ধিক। এবং বলতেই হয় ছি। সম্মানিত দর্শক, আজকে অত্যন্ত বিয়োগাত্মক একটি বিষয় নিয়ে আলোচনা করব, মৃত্যু নিয়ে এবং মৃত্যু পরবর্তী সহিংসতা এবং মানুষের যে রাজনৈতিক জিঘাংসা, অর্থাৎ প্রতিশোধ গ্রহণের যে স্পৃহা, একই সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে দুর্বলতা, অক্ষমতা এবং অমানবিকতা, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমি সাধারণত বিভিন্ন যে আপনাদের সামনে যে কন্টেন্ট তৈরি করি, সেখানে ইতিহাসের অনেক ঘটনা বর্ণনা করি। অনেক সময় এগুলো শুনতে গিয়ে কারো কারো বিরক্তি চলে আসে, এই কারণে যে ভিডিও দীর্ঘ হয়ে যায়। প্রাণান্ত চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার জন্য। দুটো ঘটনা আপনারা দেখেছেন। প্রথম ঘটনাটি হলো চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং বনেদি নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তার মৃত্যুর পর সেখানে বিশাল জানাজার আয়োজন হয়। বিএনপির অনেক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেন। আর সেখানে বিক্ষুব্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, শোকার্ত নেতাকর্মী রয়েছেন, তারা জয় বাংলার স্লোগানে ফেটে পড়েন। তারপর বঙ্গবন্ধু ভুলিনি তোমায়, মোশাররফ ভাই তোমাকে ভুলিনি, এ সকল স্লোগান দিয়ে নেতা এবং কর্মী যারা রয়েছেন, তারা তাদের যে অবদমিত রাজনৈতিক স্পৃহা, এটা প্রকাশ করার চেষ্টা করেন। তো সেই ঘটনা যখন গণমাধ্যমে আসে, সেটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়ে যায়। প্রথমত পুলিশ বাহিনী বেশ চাপের মধ্যে পড়ে যে এরকম নিষিদ্ধ একটি সংগঠন, তারা আসলো, জানাজা অংশগ্রহণ করলো, তোমরা কি করলে? সেখানে এত মানুষ জয় বাংলার স্লোগান দিলে কাউকে ধরতে পারলে না। পুলিশও খুব বিপদে পড়ে গেল। আর যে সকল বিএনপি নেতৃবৃন্দ, ইনক্লুডিং সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি বর্তমান মেয়র রয়েছেন জনাব শাহাদাত, তিনিও সেখানে ছিলেন। তো তারাও বিব্রত হয়ে গেলেন যে এ কি হলো। এরপর থেকে আসলে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে পরবর্তীতে এরকম ঘটনা কিভাবে প্রতিহত করা যাবে। জানাজার মতো অনুষ্ঠান, দাফন কাফনের মতো অনুষ্ঠান, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অন্যদিকে পুলিশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়ে গেল যে এই ধরনের ঘটনায় যদি আমরা সরকারকে নিজেদের তৎপরতা দেখাতে না পারি তাহলে তার দাম থাকে না। এবং আমাদের বাহিনীগুলো সবসময় শক্তের ভক্ত, নরমের জম, তারা সবসময় সরকারের পক্ষে থাকে। আর সরকারের যখন পক্ষে থাকে তখন তাদের মধ্যে অনেক রবিন হুড তৈরি হয়ে যায়। অবস্থা দৃষ্টি মনে হয় এদের জন্ম হয়েছে মানে সেনাপতি রূপে, এদের জন্ম হয়েছে মহাবীর রূপে, এবং এদের পিতামাতা বীর প্রসূ। এখন এই সকল বীর যখন যে দল ক্ষমতায় থাকে তাদের তোষণ করে, আর যখন সে দল ক্ষমতা থেকে চলে যায় তখন তার এত দ্রুত পালিয়ে যায় নিরাপদে, নিভৃতে। আর এদের যারা নাটের গুরু থাকে বড় বড় পদে, এরা সবসময়ই জেলখানাতে পচে। আওয়ামী লীগ জমানাতে বিএনপির অনেকজন আইজিপি বা 111-এর সময় তারা জেলে ছিলেন। খোদাবাক চৌধুরী জেলে ছিলেন, কাইয়ুম সাহেব জেলে ছিলেন, আর অনেকে। আবার এখন অনেকে জেলে আছেন, আর অনেকে জেলে যাওয়ার মানে জন্য মানে মনে মনে ভয়ে আছেন, আর অনেকে জেল অ্যাভয়েড করার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এই হলো বীরত্বের নমুনা। যাই হোক, সেই বীরেরা এখনো থেমে নেই। নতুন নতুন বীরেরা নতুন নতুন জায়গা দখল করেছে। তো সেই বীরেদের যে বীরত্ব, সেই বীরত্ব আমরা দেখলাম ধানমন্ডিতে। সেখানে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হলো ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদে। তো সেখানে জনাব সাবির হোসেন চৌধুরী তিনি গেলেন এবং তাকে দেখে নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এমনি ধানমন্ডির যে এলাকাটি, ওটি আওয়ামী লীগ অধ্যুষিত। আর তাকওয়া মসজিদের পাশেই 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, লেকের পাড়ে একদম। তো ওই এলাকাকে কেন্দ্র করে মানুষের আবেগ, তারপরে দীর্ঘদিন পরে তারা একত্র হতে পেরেছে। তোফায়েল ভাইয়ের মতো একজন মানুষ ইন্তেকাল করেছেন, আর সাবির সাহেবের মতো একজন ক্লিন ইমেজের নেতা সেখানে গিয়েছেন। বিভিন্ন সময় কথা হচ্ছিল ক্লিন ইমেজের নেতাদেরকে নিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে। তো সাবির ভাইকে অনেক নেতাকর্মী ধরে নিচ্ছেন যে ভবিষ্যৎ আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারি। তো সেই অর্থে তাকে দেখে নেতারা স্লোগান দেওয়া শুরু করলো। আর এই পরিস্থিতিতে যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন তাদের ভয় লেগে গেল যে এটা যদি চলতে থাকে, সাবির সাহেব যদি নিজের মুখ দিয়ে জয় বাংলা উচ্চারণ করে ফেলেন, নেতাকর্মীরা যদি আরেকটু অগ্রসর হয়, তাহলে ওই এলাকায় যিনি দায়িত্বরত ডিসি রয়েছেন পুলিশের, ওই থানার যিনি ওসি রয়েছেন, ওখানে যে পেট্রোল পুলিশ রয়েছে, তাদের কয়জনের চাকরি থাকে আর কয়জনের যায়, এরকম একটা আশঙ্কা। অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা যেন পুনর্বার না ঘটে, এজন্য ওখানে হঠাৎ করে বীর সাজার জন্য বিপ্লবী পুলিশ বাহিনীর একটা অংশ দাঁড়িয়ে গেলেন। তারা বেধড়ক লাঠিচার্জ শুরু করলেন। 50-এর মতো সেখানে গ্রেপ্তার করা হলো। অপরাধ, নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ স্লোগান, জয় বাংলা কেন দেয়া হলো। ভালো কথা, ঘটনা সেখানেই শেষ। এরপর হেলিকপ্টারে করে লাশ চলে গেল ভোলাতে, জনাব তোফায়েল আহমেদের কর্মস্থলে, জন্মস্থলে। তো সেখানে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া থাকবে। দীর্ঘদিন রাজনীতি করেছেন, 7-8বার সংসদ সদস্য হয়েছেন। বর্ণাঢ্য সেই যে 60-এর দশক থেকে ধরুন 65 থেকে 2025 এই সময়টাতেও তিনি প্রায় অ্যাক্টিভ ছিলেন। এই সুদীর্ঘ প্রায় 60 বছরের রাজনীতি, 60 বছরের রাজনীতিতে যদি প্রতি বছর 10 জন করে শত্রু হয়, 600 শত্রু তো হয়ে যাবেই। বন্ধু যারা আছে তারা তো খুব অল্প জনই বন্ধুত্বের কথা স্মরণ করে, কিন্তু শত্রু সবসময়ই যাকে বলা হয় সচল থাকে। এরপর এত বড় নেতা, তাকে কেন্দ্র করে নানা রকম দালাল, ফড়িয়া, আত্মীয় স্বজন, এদের অত্যাচার থেকে ফলে ভোলাতে তোফায়েল বিরোধী একটা বিরাট শক্তি ছিল। আর সেই শক্তিকে দমন করার জন্য তোফায়েল সাহেবের হাতুড়ি বাহিনী ছিল, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ভোলাকে কেন্দ্র করে, বরিশালকে কেন্দ্র করে, বাংলাদেশকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে তোফায়েল আহমেদের যে অবদান, যে আবেগ,
এটা এই বাংলা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তো সেই অর্থে তোফায়েল আহমেদের লাশ যখন ভোলাতে গেল, যারা তরুণ তুর্কি বিএনপি তারা বলল যে না, এই লাশ দাফন করতে দেওয়া হবে না, এই লাশ এখানে আওয়ামী লীগের জায়গা হবে না, ইত্যাদি ইত্যাদি। পরে অবশ্য বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ বা ঢাকা থেকে যারা আরও সিনিয়র নেতৃবৃন্দ তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনেক সিনিয়র বিএনপি নেতা এই জানাজায় অংশগ্রহণ করেন। কিন্তু এরপরও মানুষের ক্ষোভ থামেনি। অনেকে বলছে যে আচ্ছা ঠিক আছে, জানাজা হয়েছে তাতে কি হয়েছে, লাশ তো এখনো কবরে আছে। এই না, ইন্টারনেটে যে সকল কথাবার্তা হচ্ছে এই সকল কথাবার্তা আসলে বলাটা শোভনীয় নয়। আমার বক্তব্য কয়েকটি জায়গাতে। প্রথম বক্তব্য হলো যে আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় দুর্বলের উপরে, অসহায়ের উপরে আঘাত করে আনন্দ পাই। আর আমাদের যখন সুসময় থাকে, আমাদের সুসময়ের সময় আমরা ভুলে যাই যে কোনো একটা সময় আমাদের দুঃসময় ছিল। বিএনপি এখন বা জামাত এখন মনেই করে না যে একটা সময় তারা মজলুম ছিল। আর আওয়ামী লীগ এখন ভাবতেই পারে না যে কোনো একটা সময় তারা দেশ চালিয়েছে টানা 17 বছর, তার আগে 3.5 বছর, তার আগে 5 বছর, এরকম তারা কল্পনাই করতে পারে না। তারা মনে করে তাদের জন্মই হয়েছে পালিয়ে থাকার জন্য এবং তাদের জন্ম হয়েছে নিজেদেরকে গোপন রাখার জন্য। আদারওয়াইজ একটি শোক সন্তপ্ত পরিবেশ। একজন মৃত মানুষের উপরে হাজার হাজার জীবিত মানুষ ভর করে স্লোগান দিচ্ছে, এর চাইতে কাপুরুষতা আর হতে পারে না। যদি সাহস থেকে, শক্তি থাকে, 32 নম্বরে যান, বঙ্গবন্ধু এভিনিউতে যান, প্রেস ক্লাবের সামনে আসেন। যেহেতু আপনারা জীবিত, আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মুখে মাস্ক পরে ছবি তোলার জন্য 10-12 জন, 100-150 জন, পিছনের আরও এআই দিয়ে একটা বিরাট, যাকে বলা হয় মিছিলের ভাব দেখিয়ে কলকাতার যে সকল লোক পালিয়ে আছে তাদের কাছে সেই ভিডিও পাঠিয়ে দিয়ে বাহবা নেয়ার যে চেষ্টা, এটা বীরত্বের লক্ষণ নয়। অন্যদিকে ধরুন, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। এক বয়স্ক মানুষ মানে 60 বছর তার বয়স, আর আমার বয়স তখন 40 বছরের মতো। তার সঙ্গে আমার খুব বাহাস হলো। তো সে আমাকে খুব দাপট দেখাচ্ছে। তখন বিএনপি সবেমাত্র ক্ষমতায় এসছে 91 সনের দিকে বা 2001-এ, যে কোনো একটা সময়। তো আমার মনে নেই ওখানে, যেহেতু বয়স বললাম 40। তো এনিওয়ে, তো সেই ভদ্রলোক ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের নিকটাত্মীয়। আব্দুল সালাম তালুকদার সাহেব তখন মারা গেছেন। তো তিনি তাকে বললেন যে তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? তা আমি বললাম যে তুমি আমার ঘোড়ার ডিম করতে পারো, কিছুই করতে পারবে না। কেন? প্লেনে বসে, সে ড্রাঙ্কার অবস্থায় ছিল। তা আমি বললাম যে জীবিত মানুষ মৃত মানুষের বাহাদুরি করে, যে জীবিত মানুষ তার বীরত্ব দেখানোর জন্য মৃত মানুষের ইতিহাস বহন করতে হয়, সে অন্য একটা জীবিত মানুষের একটা পশম স্পর্শ করতে পারে না। তো ভদ্রলোক জ্ঞানী, লেখাপড়া জানা মানুষ, তিনি প্লেনে বসে আমার সাথে রাগারাগি করার জন্য যথেষ্ট মদ খেয়েছিলেন, কিন্তু আমার এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। এখানে ঠিক একই কথা। ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব মারা গেছেন, তোফায়েল সাহেব মারা গেছেন, তাদের লাশকে সামনে নিয়ে, লাশকে ওসিলা করে আমার ক্ষোভ জানাতে হবে, বিক্ষোভ জানাতে হবে, এটা বীরত্বের লক্ষণ নয়। এই কাজ আওয়ামী লীগের যারা লোকজন করেছেন, ভুল করেছেন, আগামীতেও এই কাজ যদি করেন আরও ভুল করবেন। তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য কান্নাকাটি করুন, কোরআন খানি করুন, পরিবেশটিকে শোক সন্তপ্ত রাখুন। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় যে বিষয় সেটি হলো যে একটা মানুষ যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে মারা যায়, তখন তার প্রতি শ্রদ্ধা জানানো, তার শেষকৃত্য অনুষ্ঠান করানো রাষ্ট্রের দায়িত্ব। আপনি এখন কাউকে পাড়িয়ে মেরে ফেললেন, কাউকে ক্রস ফায়ারে মেরে ফেললেন, কাউকে বিচার করে মেরে ফেললেন, সেটা আলাদা।
কিন্তু প্রকৃতিগতভাবে আল্লাহর হুকুমে যারা এই পৃথিবী থেকে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে রোগ শোক হয়ে, রাষ্ট্র সেক্ষেত্রে তার শেষকৃত্য অনুষ্ঠান করতে দেবে, আয়োজন করবে, নিরাপদ দেবে, এটাই রাষ্ট্রের বিধান। এবং এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি, জামাত বা অন্য যে সকল এখন শক্তিশালী দল রয়েছে, তারা এখানে যে সকল নেতিবাচক কর্মকাণ্ড করবে, সেই নেতিবাচক কর্মকাণ্ড সুদে আসলে প্রকৃতি তাদেরকে ফিরিয়ে দেবে। এর কারণ হল এই জিনিসটি স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করা, স্বয়ং আজরাইলকে চ্যালেঞ্জ করা, স্বয়ং প্রকৃতিকে চ্যালেঞ্জ করা, আকাশ বাতাস গ্রহতারা নক্ষত্রকে চ্যালেঞ্জ করা, এটা শোভনীয় নয়। অতীতে যারা করেছে তারা সবাই এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে। কাজে বিএনপির, জামাতের যারা নেতৃবৃন্দ, সবাইকে অনুরোধ করব যে যদি আপনাদের খুব রাগ থাকে, যেমন তোফায়েল আহমেদ অনেকদিন হাসপাতালে ছিল, এই বাংলাতে আসলে লাশ কবর থেকে তুলে নিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই বাংলায় মসজিদের একজন পাগল, উন্মাদ পাগল, তাকে ভারতীয় রয়ের এজেন্ট মনে করে দিনাজপুর না উত্তরবঙ্গের একটা জায়গাতে 10 থেকে 20,000 মানুষ একত্র হয়ে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হয়েছে। ফলে কাজেই আওয়ামী লীগের অনেক নেতা রয়েছে যারা জীবিত আছেন, আপনারা তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে আনেন, জেলখানা থেকে আনেন, বা ওই যে অন্য যে কোনো সময় আনেন, এনে আপনাদের রাগ দেখান, ক্রোধ দেখান। রাষ্ট্র পারলে ফিরাবে, না পারলে ফিরাবে না। কিন্তু একটা মানুষ মরে গেছে প্রাকৃতিক নিয়মে, বা আপনি তাদেরকে মারেননি, পাড়িয়ে মারেননি, এখন সেই লাশ নিয়ে বাহাদুরি দেখানোর কোনো, যাকে বলা হয়, যুক্তি নেই। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে গিয়ে যারা দাপট দেখিয়েছেন, এই বাংলার একটা মানুষ তাদেরকে সমর্থন করেনি, কেউ তাদেরকে ভালো বলেনি। এবং যারা সেই কাজ করেছে, গিয়ে দেখুন কিভাবে প্রকৃতির অভিশাপে সেই একটা কবরকে লাঞ্ছিত করার কারণে তাদের রাজনীতি গেছে, পরিবার গেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু তছনছ হয়ে গেছে। এটা শোভনীয় নয়। থার্ড, পুলিশ বাহিনীকে বলবো যে বাবা এটা ছেড়ে দেন না, একটু মৃতের অনুষ্ঠান, এখানে যা কিছু হোক না কেন, কোনো মৃত্যুকে কেন্দ্র করে লাশকে সামনে নিয়ে মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কোনোদিন কখনো কোথাও সহিংস হয়নি। আপনারা দেখাতে পারবেন না। আপনার স্বাভাবিকভাবে একজন লোক মারা গেছে শোকবহ পরিবেশে, সেই লাশ সামনে এনে তারপরে সেই লাশ নিয়ে আপনি ধরেন যদি সবচেয়ে বড় যে মৃত্যু পুলিশের হাতে, এটা তো স্বাভাবিক মৃত্যু নয়, শহীদ মতিউর 69-এর গণ অভ্যুত্থান, তো সেই শহীদ মতিউরের লাশ নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে, মুগ্ধর মৃত্যু, বা শহীদ আবু সাইদের মৃত্যু 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু এবং পরিণত বয়সের কোনো মৃত্যু, সেই মৃত্যু ব্যক্তির লাশ, সেটা বঙ্গবন্ধুর হোক, এবার শেখ হাসিনার হোক, বেগম জিয়ার হোক, সেই লাশকে কেন্দ্র করে কখনো কোথাও কেউ সহিংসতা করতে পারেনি, পারবে না। ইতিহাসে এই ঘটনা ঘটেনি। কাজে এখানে পুলিশের বাহাদুরি দেখানোর কোনো কারণ নেই, রিজন নেই, আতঙ্কিত হওয়ার রিজন নেই, হীনমন্য হওয়ার কোনো রিজন নেই। এবং পুলিশ, ধানমন্ডি থানার পুলিশ, যদি তারা নাকে তেল দিয়ে ঘুমাতেন, ওখানে হয়তো আর 2-3 হাজার লোক বেশি হতো, স্লোগান হয়তো আর 10-15 মিনিট চলতেন, সাবির হোসেন চৌধুরীকে ঘিরে মানুষ আর একটু আবেগ প্রকাশ করতো, ওই পর্যন্ত, এর বেশি কোনো কিছু হতো না। কিন্তু এই যে সরকার একটা উদার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাচ্ছে, তো সেখানে কবরস্থান, মৃত লাশ, শোকের পরিবেশ, জানাজা, সেখানে পুলিশের যে বাহাদুরি, এটা পুলিশ বাহিনীর ঐতিহ্য ফিরিয়ে আনবেন। আপনি মোহাম্মদপুরে গিয়ে একটা ছিনতাই বন্ধ করতে পারছেন না। ভোর রাত্রে 2 জন মহিলা গ্রাম থেকে আসছে, এসে সিএনজি থেকে নেমে নিজের বাড়ির সামনে তারা ছিনতাইয়ের শিকার হলেন, তাদেরকে চাপাতি দেখিয়ে সব কিছু লুটপাট করে নেওয়া হলো। সেই ভিডিও দৃশ্য ঘুরে বেড়াচ্ছে, সবগুলো ডিজিটাল মিডিয়া সেটা প্রচার করছে। কিন্তু এখন পর্যন্ত আপনি কি সেই অপরাধীকে ধরতে পেরেছেন? তো সেটা ধরতে পারেননি, তাকুয়া মসজিদে গিয়ে 50 জন জয় বাংলা স্লোগানদারকে ধরেছেন। এই বীরত্ব আমাদের দরকার নেই। আমাদের সেই বীরত্ব দরকার ওই ছিনতাইকারী যারা আছে, অপরাধী যারা আছে, কিশোর গ্যাং যারা আছে, তাদেরকে ধরেন। মহান আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।